আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে অনুষ্ঠান আহরণ। আগামী 15 এপ্রিল বাংলা নববর্ষের সকালে শিলচরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এদিন সকাল 7টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকেই শোভাযাত্রা বের হবে। থাকবে 12টি ট্যাবলো। বিভিন্ন ভাষাগোষ্ঠী সংগঠন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। শনিবার বঙ্গভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বরাকবঙ্গের শিলচর শহর আঞ্চলিক সমিতির সভাপতি দীপক সেনগুপ্ত জানান, অখণ্ড বাঙালি জাতীয়তাবোধ এবং বহুভাষিক সমন্বয়ের বার্তার প্রচার এবং প্রসারের উদ্দেশ্য নিয়েই এবছর বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে এক শোভাযাত্রা পয়লা বৈশাখ নববর্ষের সকালে শিলচরের রাজপথ পরিক্রমা করবে। জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়াম প্রাঙ্গণে পয়লা বৈশাখ অর্থাৎ 15 এপ্রিল বুধবার সকাল 6:30টায় জমায়েত, সকাল 7টায় সেন্ট্রাল রোড, প্রেমতলা, হসপিটাল রোড, শ্যামাপ্রসাদ রোড, পার্ক রোড হয়ে বঙ্গভবনে শেষ হবে। শোভাযাত্রার আয়োজনের প্রস্তুতিকল্পে শিলচর ব্যায়াম বিদ্যালয় এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের নিয়ে সভার আয়োজন করা হয়েছিল। আমরা প্রভূত সাড়া পেয়েছিলাম। আমরা ইতিমধ্যে ডিমাসা, নেপালি, রংমাই, নাগা, হিন্দিভাষী, অসমিয়া সহ অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেছি এবং যাদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আমরা প্রত্যেকের থেকে খুব ভালো সাড়া পেয়েছি। আমরা মনে করি যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির বিকাশের চর্চা এবং ধারাবাহিকতায় রেনেসাঁসের উত্তরাধিকার নিয়ে উন্নত চিন্তা এবং প্রসারণশীল মানবতাবোধে উজ্জীবিত হওয়া প্রয়োজন। যে কোনো ধরনের খণ্ডিত চিন্তা আত্মঘাতী হয়ে একমাত্রিক আগ্রাসনে আমাদের অর্থাৎ বরাক উপত্যকার বাঙালিদের অস্তিত্বকে বিপন্ন থেকে বিপন্নতর করবে। শোভাযাত্রার পথ চলায় এই কথাগুলোই আমরা দৃপ্ত কণ্ঠে উচ্চারণ করব। বৈশাখকে আবাহন করে আমাদের যাত্রাপথ শুরু করব এবং আমরা করব জয় গান দিয়ে শেষ করব। কত ট্যাবলো থাকবে এগুলো এখনো আমরা প্রায় কতটা হবে ট্যাবলো? 8-10টা, 13টা হ্যাঁ 11টা কনফার্ম, 13টা আমাদের গান এবং গান থাকবে ও প্রত্যেক ভাষিক গোষ্ঠীর মানুষের নিজস্ব সংস্কৃতি থাকবে। আমরা 15 জন শহীদকে নিয়ে 15 জন শহীদ, আমাদের সুদেষ্ণা বোনকেও আমরা তার মধ্যে আমরা যোগ করেছি। কমলা বোন আছে, সুদেষ্ণা বোন আছে, সবাইকে নিয়ে 15টা শহীদ বেদি আমরা তৈরি করে একটা ট্যাবলো বানিয়ে আমরা ট্রলারের মাধ্যমে একটা শিলচরের রাজপথ যাব। শক্তিবোধ ব্রহ্মচারীর কবিতা থাকবে, মনসা মঙ্গল কাব্য থেকে কবিতা থাকবে, এবং আমরা যতটা পারি আমরা বর্ণাঢ্য করার চেষ্টা করব। এবার নিয়ে দ্বিতীয়বার, তবে আমরা আগামীতে আরও এটা চালিয়ে যাব আর কি। মনে করেন এই পয়লা বৈশাখ দিনটা আমাদের কাছে, দেখুন গতবার ভালো যেরকম সাড়া পেয়েছিলাম, যদি প্রকৃতি যদি আমাদের খুব প্রতিকূল না হয় এবারও আমরা ভালো সাড়া পাবো এবং আগামীতে এইটা একটা আরও বৃহত্তর হবে। কারণ মানুষের মধ্যে নতুন একটা বিকল্প একটা উদযাপনকে আমরা পাবো। মানুষ এখনও আমরা বিকল্প উদযাপন দিতে পারিনি, সেই বিকল্প উদযাপনের জায়গাটা আমরা আমরা দিতে পারছি আর কি। আমরা সবাইকে আমরা আহ্বান করি, ভাষা, ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে মানুষ আপনারা আসুন, আপনারা এইটাতে যোগদান করুন। আমরা যেন আমাদের পার্শ্ববর্তী জেলা, আমাদের অন্য উপত্যকায় আমরা যেন এই বার্তা পৌঁছে দিতে পারি, সমন্বয়ের বার্তা। আরও একটি কথা বলি, সমন্বয় মানে সমর্পণ নয়, আত্মশ্লাঘাবোধে আমরা যেন সমন্বয়ের বার্তাটাই ছড়িয়ে দিতে পারি। শোভাযাত্রা অনুষ্ঠানের আহ্বায়ক সুপ্রদীপ দত্ত রায় বললেন, যতগুলো ভাষার গোষ্ঠী এখানে আছে আমাদের পক্ষে যতগুলো সম্ভব হয়েছে তাদের প্রত্যেকের একটা ট্যাবলো থাকবে। সেই ট্যাবলোয় বাংলা গান নয়, তাদের নিজস্ব গান বাজবে। কারণ তাদের প্রত্যেকের এখানে নিজস্ব মাতৃভাষায় তাদের এই দিনটাতে তাদেরকে আমরা অনুরোধ করেছি নিজস্ব তাদের পোশাকে আসবেন এবং তাদের ভাষায় আমরা এখানে গান থাকবে, যাতে সেটা তারাও বুঝতে পারেন যে এটা তাদেরও উৎসব। তো এইভাবে আমরা পরিকল্পনা করেছি। আশা করছি
যদি দুর্যোগপূর্ণ দিন না হয় তাহলে একটা সফল শোভাযাত্রা হবে। এবং আপনাদের মারফতে আমরা সবার কাছে আবেদন জানাই, যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, যেসব সংস্থা আছেন, যেসব স্কুলগুলো আছে, আমরা স্কুলের কাছে গেছি, যতগুলো স্কুল সম্ভব হয়েছে আমরা যোগাযোগ করেছি, কিন্তু তার বাইরেও অনেক স্কুল থেকে যায়, হয়তো আমাদের অজান্তে ভুল থেকে গেছে। তো সবার কাছে আবেদন করছি, শুধু সরকারি স্কুলগুলো নয়, আর্ট স্কুল আছে, মিউজিক স্কুল আছে, তো সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে নববর্ষের সকালটা আসুন আমরা একসঙ্গে শোভাযাত্রায় নতুন বর্ষকে স্বাগত জানাই এবং আমরা আমাদের যে নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন থাকি এবং একটা বার্তা রাখি। ভারতীয় রেলওয়ে গত 1 এপ্রিল থেকে বেশ কিছু নিয়ম পরিবর্তন এবং নতুন নিয়ম সংযোজন করেছে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে। এছাড়াও বেশ কিছু গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন সহ নিয়মিত চলাচলের কয়েকটি নতুন ট্রেনও চালু করা হয়েছে। এ নিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের বরিষ্ঠ জনসংযোগ আধিকারিক নীলাঞ্জন দেব আকাশবাণীকে জানান। অ্যাকচুয়ালি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে, যেটা আমাদের আপনারা জানেনই, 7খানা নর্থ ইস্ট স্টেট ছাড়াও সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল এবং বিহারকে সার্ভ করছে। তো সুতরাং একটা বৃহৎ পরিষেবা এরিয়ার মধ্যে আমাদের কাজ করতে হয় এবং সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি যাতে আমাদের যারা যাত্রী, তাদের যাতে সুবিধাজনকভাবে তারা যাত্রা করতে পারে এবং তাদের যাতে ভ্রমণের অভিজ্ঞতাটা সুখদায়ক হয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রতি বছরের মতো এবছরও আমরা গ্রীষ্মকালীন সেবা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, আপনার এপ্রিল মাস থেকে, এবং সেটা চলবে। এবং অলরেডি বেশ কিছু নতুন ট্রেন যেগুলোকে আমরা সামার স্পেশাল হিসাবে চালু করেছি, সেগুলি চালু হয়ে গেছে এবং আরো চালু হবে। এবং অলরেডি আপনারা জানেন যে গত বছর বলতে 2025-26 যেটা অর্থ বছর, সেই অর্থ বছরে আমরা অনেক নতুন ট্রেন সার্ভিস চালু করেছি, যার মধ্যে বরাক ভ্যালি এরিয়ার জন্য যেটা আগরতলা থেকে যেটা বা বদরপুর হয়ে যায়, বা আইজল থেকে যে নতুন ট্রেন সেবাগুলো চালু হয়েছে, তাতে বরাক ভ্যালি এরিয়ার জনসাধারণের জন্য প্রভূত তারা সুবিধা লাভ করেছেন। ভবিষ্যতে আরো ট্রেন চালু হবে, তার জন্য আমরা আশা করছি যে আরো সুযোগ সুবিধা যেগুলি আছে সেগুলি আরো বৃহৎ পরিসরে ওনারা লাভ করতে পারবেন। প্লাস নতুন যে সমস্ত ধরুন পরিষেবার ক্ষেত্রে কিছু মডিফিকেশন হয়েছে, যেমন আপনারা জানেন যে এখন আপনারা ইচ্ছা করলে বোর্ডিং পয়েন্ট আধা ঘন্টা আগেও যা ট্রেন ছাড়ার আপনারা ইচ্ছা করে চেঞ্জ করতে পারবেন। সেই সুবিধাগুলি অলরেডি চালু হয়ে গেছে। যে এই সুবিধাগুলি মানুষকে আপৎকালীন যাত্রার সময় বা খুব ভালোভাবেই সহায়তা করতে পারে বলে আমরা আশা করছি। ভবিষ্যতে এই ধরনের আরো কিছু সুবিধা চালু হবে। এবং রিসেন্ট যেগুলো ট্রেন চালু হয়েছে তার মধ্যে যেমন ধরুন নর্থ ইস্টের মধ্যে কামাখ্যা থেকে চারলাপল্লী, যেটা সেকেন্দ্রাবাদ, একটা নতুন ট্রেন চালু হয়েছে। তো আমাদের দেখা যাচ্ছে যে নর্থ ইস্ট থেকে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ার সাইডে যাওয়ার জন্য প্রচুর যাত্রী যারা অপেক্ষা করে থাকেন এবং বেসিক্যালি ওয়েটিং লিস্টে থাকেন। এবং সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব নতুন ট্রেন চালু করার বা যতটা সম্ভব এডিশনাল বার্থ প্রোভাইড করার, সেটা স্লিপারই হোক, চাই জেনারেলি হোক, চাই এসিতেই হোক। তো এই নতুন ট্রেনগুলি চালু করার জন্য আমার মনে হচ্ছে যে সবারই সব ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ভবিষ্যতে যাত্রাটা আরো বেশি সুখদায়ক হবে। এবং যাত্রার ক্ষেত্রে স্টেশনের যেটা অভিজ্ঞতা, স্টেশনের প্রতিটা স্টেশনেই আমরা চেষ্টা করছি যে নতুন ধরনের প্যাসেঞ্জার এমিনিটিস গুলোকে প্রোভাইড করার। সেটা ওয়েটিং রুমই হোক, রিটার্নিং রুমই হোক, ইভেন ফুট ওভারব্রিজই হোক, বা এসকেলেটর বা লিফটের পরিষেবাই হোক, সব ক্ষেত্রে আমরা একটা চেঞ্জেস আনার চেষ্টা করছি, যাতে সর্বসাধারণের যেটা যাত্রার অভিজ্ঞতা যেটা সুখদায়ক যেটা। ভারত ট্রেন দেখছি চালু হয়েছে বেশ কয়েকটা আসামের বা উত্তর পূর্ব সীমান্ত রেলের। আগরতলা বা শিলচর বা আইজল এরকম এইসব স্টেশন থেকে কি এরকম কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। অমৃত ভারত ট্রেনটা তো জনসাধারণের জন্য অ্যাকচুয়ালি আমরা সুলভ মূল্যের ট্রেন সবাই বলতে পারবেন। ঠিক বন্দে ভারতটা যেমন একটা প্রিমিয়াম সেগমেন্ট, অমৃত ভারতটা একটা জেনারেল সেগমেন্টের জন্য আছে, এবং অল ফেসিলিটিস থাকছে এবং এবং মডার্ন এমিনিটিস থাকছে, সব থাকছে আর কি। এই মুহূর্তে ডিব্রুগড় থেকেও আমরা চালু করেছি, আর গুয়াহাটি থেকেও চালু হয়েছে, কামাখ্যা থেকেও চালু হয়েছে। এবং সবগুলি, যেমন আমি বললাম, গত সপ্তাহে চালু হয়েছে, রেগুলার সার্ভিস চালু হয়েছে গত সপ্তাহে থেকে কামাখ্যা থেকে চারলাপল্লী। সেকেন্দ্রাবাদ বা হায়দ্রাবাদে যাওয়ার জন্য নর্থ ইস্টের
প্রচুর ছাত্রছাত্রী, পেশেন্ট, ট্রেডার্স, ওদের প্রচুর সুবিধা হবে এই ক্ষেত্রে। আর এবং হ্যাঁ, বলুন। আর একটা ব্যাপার যে ওই ভিস্টাডোম যে ট্রেনটা আছে পর্যটকদের জন্য বিশেষ করে, তো আইজল শায়ারিং এর সঙ্গে যখন যোগাযোগ স্থাপিত হয়ে গেছে এবং অনেকেই বলছেন, আমরা দেখতেও পাচ্ছি সামাজিক মাধ্যমে যে আইজলের দিকে যাত্রা করে এসে দারুণ অভিজ্ঞতার কথা বলছেন, এত সুন্দর সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো সেরকম কি, যেরকম আগরতলা থেকে খংসাং পর্যন্ত যে একটা পর্যটক ট্রেন রয়েছে, সেরকম কি আগরতলা ত্রিপুরাও কাভার করলো, বা আহ, আইজলের পর্যন্ত যে সিনিক বিউটিটাও কাভার করলো, সেরকম কোনো ট্রেন কি চালু করার সম্ভাবনা রয়েছে? আর সম্ভাবনা তো নিশ্চয়ই আছে, এবং সম্ভাবনা সবগুলো দিক খাটিয়ে দেখে ভবিষ্যতে নিশ্চয়ই চালু করার চেষ্টা করা হবে। এবং ট্যুরিজম জিনিসটা যেমন শুধু রেলের ব্যাপারটা ইনভলভ থাকে না, রেল ছাড়াও বিভিন্ন ধরনের আদার সেগমেন্ট প্লাস ইভেন স্টেট গভর্নমেন্টের ব্যাপারও থাকে, ইনভলভ থাকে। তো সবার সহযোগিতা সহমত নিয়ে নিশ্চয়ই চালু করার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। রবিবার হাইলাকান্দিতে সত্য সাই বাবা সংগঠনের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকাশবাণীকে জানিয়েছেন আয়োজক সংগঠনের অন্যতম সংগঠক রঞ্জিত ঘোষ। সত্য সাই বাবা সংগঠন মূল কাজই হচ্ছে সেবামূলক কাজ করে যাওয়া। তাই আমরা বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছি। তার মধ্যে আছে আমাদের এই রক্তদান আন্দোলন বা রক্তদান শিবির। আমরা সবসময় চেষ্টা করি যাতে রক্তের অভাবে যেতে কারো প্রাণ না যায়, সেই জন্য আমরা রক্তদান শিবিরগুলো করে থাকি। আজকে আমরা এখানে রক্তদান শিবির করছি। এই যারা রক্তদান করছেন বা আগামীতে করবেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আজকের এই রেডিও মারফত সমস্ত বরাক উপত্যকাবাসীর কাছে আমাদের বিনম্র আবেদন, বর্তমানে বরাকের যতগুলো ব্লাড সেন্টার আছে সবগুলোতে রক্তের হাহাকার। প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে রুগীরা আসেন, যাদের আর্থিকভাবে দুর্বল, যাদের সহায়তা করার লোক নেই, বিশেষ করে তাদের প্রয়োজনে ব্লাড সেন্টারে রক্ত থাকতেই হয়। এবং সমস্ত বরাকে আছেন প্রায় 400-র উপরে থ্যালাসেমিয়া রোগী, ওদেরকে 15 দিন অন্তর অন্তর রক্তের যোগান দিতে হয়। তাই আমার যুব সমাজের কাছে বা যারা এইসব নিয়ে ভাবেন তাদের কাছে আমাদের বিনম্র আবেদন, শরীরে প্রতি মুহূর্তে রক্তটা নষ্ট হয়ে যাচ্ছে, তা নষ্ট হতে না দিয়ে আমরা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করে যাই। আপনার দানের রক্ত 3 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে। আমরা যারা জানি না তারা অনেকে হয়তো ভাবেন যে আমি রক্ত দিলে হয়তো দুর্বল হয়ে পড়বো, রক্ত দিলে অনেক কিছু খেতে হবে, মাছ, মাংস, ডিম, ফল। তো জেনে রাখুন, রক্তবিজ্ঞান বলছে রক্ত দিলে কিছুই খেতে হয় না, শুধু আমি রক্ত দিলাম 350 ml আর 500 ml জল পান করলেই যথেষ্ট, আর কিচ্ছু খেতে হয় না। অনেকে ভাবেন আমি রক্ত দিলে হয়তো দুর্বল হয়ে পড়বো, মোটেও না। বরঞ্চ যিনি রক্ত আজকে দেবেন, আগামীকালকে দেখবেন ওনার শরীরটা অনেক হালকা হয়ে গেছে, শুধু কাজ করতে ইচ্ছে জাগে। রক্তদানের 1 ঘন্টা পর্যন্ত একটু বিশ্রাম নিতে হয়, তারপরে ভারী কাজ সহ যে কোনো খেলাধুলা করে যাওয়া যায়, কোনো অসুবিধা নেই। তাই আমি যুব সমাজকে বিনম্র আবেদন, তার চেয়ে বড় কথা, আমরা যদি 3 মাস অন্তর অন্তর রক্তদান করি, তাহলে রক্তদাতাকে তো রক্ত দিয়ে বাঁচালাম, তার চেয়ে বেশি উপকার হয় রক্তদাতার। 3 মাস অন্তর অন্তর রক্তদান করলে তার হাই প্রেশার হবে না, হাই প্রেশার না হলে হার্টের সমস্যা হবে না, হার্টের সমস্যা না হলে স্ট্রোক হবে না, শরীরের স্কিনটা ভালো থাকবে, সর্বাবস্থায় নিজের উপকার। তাই বারবার সকলের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, যেখানেই রক্তদান শিবির দেখুন
বা কারো প্রয়োজন হোক বা না হোক ব্লাড সেন্টারে গিয়ে 3 মাস অন্তর অন্তর রক্তদান করুন। রক্তদানে আপনার ভালো ছাড়া খারাপ হওয়ার কোনো জায়গা নেই। রক্ত অমূল্য দান। যে দানটি আমি করলাম সে দানে কিন্তু আমার কোনো ক্ষতি হলো না, লাভ হলো। আমি যে রক্তটা আজকে দান করলাম, শরীরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, খুব তাড়াতাড়ি নতুন রক্ত সৃষ্টি হবে এবং শরীরে একটা উন্মাদনা বেড়ে আসবে। তাই সকলের কাছে বিনম্র আবেদন, রক্তদানে এগিয়ে আসুন। ব্লাড সেন্টার যাতে সবসময় রক্ত পরিপূর্ণ থাকে সেইভাবে সবাই এগিয়ে আসুন। যে কোনো পূজা অর্চনা, ঈদ, জন্মদিন, বিবাহবার্ষিকী বা কারো সম্মানার্থে যে দিনটি আছে সেই দিনটিকে রক্তদানের মাধ্যমে পালন করে তাকে শ্রদ্ধা জানান বা আনন্দ উপভোগ করেন, এই বিনম্র আবেদন। অসমী বহাগী মেলা 2026 শুরু হলো শ্রীভূমি জেলার সীমান্ত শহরের রমণীমোহন ইনস্টিটিউট প্রাঙ্গণে 11 এপ্রিল থেকে চলবে 13 এপ্রিল পর্যন্ত। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে 3 দিনব্যাপী মেলার আয়োজক অসম রাজ্যের গ্রামীণ জীবিকা অভিযান পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ শ্রীভূমি শাখার উদ্যোগে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অসমী বহাগী মেলার উদ্বোধন করেন শ্রীভূমি জেলা পরিষদের সিইও মুন ডেকা। 3 দিনব্যাপী মেলার উদ্বোধন করে তিনি বলেন, এর বছর মতো এই বছরেও অ্যাকচুয়ালি একটা বহাগী মেলা অনুষ্ঠান করবার জন্য একটা ডাইরেকশন আইছে আর তার উপলক্ষে আমি এই বহাগী মেলাটা অর্গানাইজ করা হয়েছে। আপনি জানেন যে এই আমার নতুন বছর শুরু হয় 1 এপ্রিল থেকে, মানে 15 এপ্রিল থেকে, মানে এক বৈশাখ থেকে। তো সব কিছু কাম অ্যাকচুয়ালি আমার যেটা মানে যিকোনো কাম আমার শুরু করে 1 বৈশাখ থেকে। তার জন্য আপনার সবাই যে এসএইচজিগুলো আছে আজকে আগের যে বছরে আপনাদেরকে কাম করছিল, ভালো ভালো কাম করছিল, তারে একটা প্রদর্শনী এখানে আপনাদেরকে রাখছে। আমরা তো কয়ে থাকি যে আর্থিকভাবে স্বাবলম্বী হইতে লাগে, ইন্ডিপেন্ডেন্ট হইতে লাগে আমার মহিলাগুলা। তো এই ছেলেমেয়ের থেকে এটা এই যিটো এসএইচজি দ্বারা যেগুলা এসএইচজি আপনার ট্রেড কাম শুরু করছেন, ওর আজি এই মেলা দ্বারা তার কিছু রেজাল্ট আমি দেখতে পাই। আর কিছু আমি জানতে পাইছি যে কি রুরাল এরিয়ারে যে আপনার যি ফেমিলিতে আছে, এই ফেমিলিবিলাকত আপোনালোকৰ যথেষ্টখিনি ইকনমিকেলি আপলিফমেণ্ট আপনারা পাইছে, আপলিফমেন্ট হয়েছে। আর আশা করি এই কামগুলো আপনারা জারি রাখেন যাতে প্রত্যেকটা ফ্যামিলি ইকনমিক্যালি আপলিফমেন্ট হয়ে যায়। আর ডিস্ট্রিক্ট তথা আমার রাজ্যের যেটো জিডিপি আছে ওইখানে মানে জিডিপিটা আমারে বাড়ে। আর আজকে অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমরা সবাই অ্যাকচুয়ালি ইলেকশন ডিউটি করিয়া খতম করছি। আর সবাই আপনাদের এসএলএমের সকলো স্টাফগুলা ইলেকশনের ডিউটি কালকে খতম হয়েছে সবারে। তো তার পিছতো আমি একচুয়ালি এই কাৰ্যখিনি কৰাৰ কাৰণে আমি সকলো এছএলএমৰ ডিপিএমকে আদি কৰি সকলো ধন্যবাদ জনাইছোঁ। তেওঁলোকে যথেষ্টখিনি কষ্ট কৰিছে আজি এই মেলাখন মানে পাতাৰ কাৰণে। সবলৈকে শুভেচ্ছা থাকিলে আৰু মই সব বক্তব্য সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। শ্রীভূমি জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব সাইয়াং বললেন, আমাদের এখানে বিহুর সেলিব্রেশনটা হচ্ছে একটা খুবই আপনার অসপিশিয়াস একটা ওকেশন। খুব সুন্দর আমাদের এখানে আয়োজন হয়েছে বিহুর একটা পর্বতে, এত সুন্দর নৃত্য প্রদর্শন, তারপর সাংস্কৃতিক যেটা আমাদের প্রোগ্রাম আছে খুব সুন্দর করে ওরা আয়োজন করেছে। তো আমি কংগ্রাচুলেট করব এসএলএমের স্টাফদেরকে,
আর সব যারা পাবলিক আছেন যারা এসেছেন, অলসো লাইক টু কংগ্রাচুলেট যারা আদরগোনা গাঁও থেকে বদরপুর থেকে এসে এখানে এত সুন্দর নৃত্য প্রদর্শন করেছেন, আপনারা কালচারাল একটা পারফরমেন্স করেছেন। আমরা সব একটু সজাগ হলাম, আমরা সব কিছু জানলাম, এন্টারটেইনও হলাম, আর ভালো লাগলো দেখে। তো আমি অনেক অনেক কংগ্রাচুলেট করবো আপনাদেরকে। আর অনেক যেগুলা হ্যান্ডমেড প্রোডাক্টস আছে, লোকাল প্রোডাক্টস আছে, এইগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। গ্রাসরুট লেভেলে একটা মানুষদের এম্পাওয়ারমেন্ট হচ্ছে, একটা মানে একটা ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে গ্রাসরুট লেভেলে। সো দিস ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বেনিফিট অফ আওয়ার সোসাইটি। So I'd like to congratulate the ASLRM department as well as all the people who have attended today's program, as well as all the people from the from the grassroots level who have come. So thank you very much and happy Bihu to everyone. অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত বরা। मौके पे आप लोगों ने इतना अच्छा प्रोग्राम यहाँ पे किया है हमारे श्रीभूमि डिस्ट्रिक्ट के लिए। ये एक अच्छा अच्छी तरह से इतना इवन इन दिस इलेक्शन पीरियड आपने इतनी अच्छी तरह से ये प्रेजेंट किया है। स्पेशली थैंक्स टू ASRLM टीम जिन्होंने इतना अच्छा मौका दिया हमें यहाँ पे मिस नहीं करने के लिए द बिहू सीजन जो हम लोग हमेशा सेलिब्रेट करते हैं थ्रू आवर स्टेट। तो इसके लिए आप लोग सबको थैंक यू मेरे तरफ से, और आप लोग सबको हैप्पी बिहू। थैंक यू। অসম রাজ্যে গ্রামীণ উন্নয়নের অধীন SRLM এর ফাংশনাল এক্সপার্ট নিতুচন্দ্র দাস মেলার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, আজ থেকে আমাদের ASRLM এর 3 দিন জেলাভিত্তিক ভোগালী মেলা 11, 12 এবং 13 অর্থাৎ 3 দিনের রমণী মোহন ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে। এই মেলাতে আমাদের SHGর নির্মিত বিভিন্ন ধরনের হস্তশিল্পের দ্বারা তৈরি মানে ওনাদের হাতের তৈরি বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিভিন্ন ধরনের খদ্দর শিল্প এবং খাওয়ার জিনিসও থাকবেন। আমি আমাদের করিমগঞ্জবাসী সবাইকে অনুরোধ করব এই মেলাতে এসে আমাদের SHGর মেম্বারের তৈরি জিনিস কিনে ওনাদেরকে উৎসাহিত করার জন্য। আমাদের এই মেলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে SHGর যে দিদিরা যারা ওনারা যে বিভিন্ন ধরনের প্রোডাকশন করে থাকেন এই প্রোডাকশনকে প্রদর্শনী করা এবং বিক্রি করা। এখানে কতটা স্টল বসছে? আমাদের এখানে 7টা ব্লক থেকে সর্বমোট 30টা স্টল আছে। আচ্ছা, তো সেখানে কোনো আর্থিক সহযোগিতা আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়? না, আর্থিক সহযোগিতা বলতে আমরা মেলাটা টোটালি অর্গানাইজ করি। আমরা অর্গানাইজেশন যে অর্গানাইজ করতে যা লাগে, যেমন 30টা স্টল আছে, স্টল পুরো ডিপার্টমেন্টে বেয়ার করবে, খাওয়া দাওয়া টাকা সব কিছু বেয়ার করবেন। ওনারা শুধু আসবেন, ওনার প্রোডাকশনগুলো বিক্রি করবেন এবং শোকেস করবেন, এটাই। এবং মেলাতে কী কী জিনিস মানে আপনারা এক্সিবিশনে? হস্তশিল্প, কাপড়ের তাঁতের শিল্প, হস্তশিল্প, বিভিন্ন ধরনের খাবারের প্রোডাক্টগুলো থাকবে। সর্বমোট মানে মেম্বার কতজন হবে? একটা স্টলে আমাদের দুজন করে থাকবেন। প্রত্যেকটা স্টলে আমাদের 30টা স্টলে 60 জন মেম্বার থাকবেন এখানে। আগামীতে এদের উৎসাহ করতে আর কি পদক্ষেপ আমরা আরও ব্লক লেভেলেও বিভিন্ন ধরনের প্রদর্শনী মেলা আমরা অর্গানাইজ করে থাকবো। তাছাড়াও আরও অন্য ডিপার্টমেন্টের বিভিন্ন প্রোগ্রামে আমরা প্রদর্শনী মেলাতে পার্টিসিপেট করে থাকি এগুলো প্রদর্শন করার জন্য। এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মানে এই ওনাদের প্রোডাকশনগুলোকে আমরা অ্যাওয়ারনেস বা করার জন্য আমরা উৎসাহিত করে থাকি। তো মহিলাদের স্বনির্ভর করতে আর মানে আপনাদের এখানে কোনো এজ গ্রুপ রয়েছে বা কোনো এরকম কিছু নেই। যারা SHG মেম্বার বলতে যেমন যারা 18 বছর থেকে সবাই SHG মেম্বার হতে পারে, যে কোনো মানুষ আমাদের জেলার যে কোনো মানে যাদের বয়স 18 বা তার উপরে ওনারা SHG মেম্বার হিসাবে মানে রেজিস্ট্রেশন করতে পারে। তো এখানে সবাই SHG মেম্বার। এবং এই মেলার মাধ্যমে ওরা আত্মনির্ভর হয়ে উঠবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমরা ওনাদের লাইভলিহুডস ট্র্যাকিং যেটা আছে, ওনারা বাৎসরিক কত টাকা ইনকাম করছে, কোন বছর কত টাকা ইনকাম করে, আমরা ওনাদের করে থাকি, অ্যানালাইসিস করে থাকি। এবং অনেক দিদিরা আছে লাখপতি দিদি বলে আমরা যাকে বলে, বছরে ওদের ইনকাম লাখ টাকা বা তারও অধিক আছে অনেক দিদি। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেবো
উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।